রাজনীতির ভাষা সন্ত্রাস আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা বিভিন্ন ধরনের ভাষা নিয়ে তারা মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ কাঁপান, এবং এই ভাষা সন্ত্রাস বা ভাষার অবক্ষয় নিয়ে যিনি কাজ করছেন এবং প্রতিবাদে নেমেছেন রীতিমতন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ঝর্ণা ভট্টাচার্য। ইতিমধ্যেই তুমি এই ভাষা নিয়ে মানুষকে অ্যাওয়ারনেসের জন্য, যাতে তারা সংযত হয়, তার জন্য বিভিন্ন বর্ণ পরিচয়, আমরা যে বর্ণ পরিচয় পড়ে ছোট থেকে বড় হয়েছি, ছোট ছোট বর্ণ পরিচয় বাংলা বই, সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস করার জন্য আমরা দেখেছি বিজেপি পার্টি অফিসেও তুমি গেছো, বিভিন্ন জায়গায় গেছো, নবান্নতে যেতে দেখেছি। কি বলবে, কি মানে কতটা সাড়া পাচ্ছ, বা আগামী দিনে এটাকে নিয়ে লড়াই কতটা? এই প্রথমেই একটা কথা বলি, এই বিজেপি পার্টি অফিসে ঢোকা নিয়ে যেটা বলা হয়েছে, কেন আমি তৃণমূল পার্টি অফিসে যাইনি বা সিপিএম এর কাছে যাইনি, সেখানে বলে রাখি যে আমরা এগুলো আগামী দিনে যাব, কারণ আমাদের এই কাজটা কিন্তু শুধু রাজনীতি নিয়ে নয়। সমগ্র যেখানে ভাষা সন্ত্রাস হচ্ছে সেখানে আমরা সিনেমাতেও দেখেছি যে খুব বাজে ভাষার প্রয়োগ হচ্ছে, এবং বুদ্ধিজীবীরা সেটা খুব খুব একটা প্রতিবাদ করছেন না, চুপচাপ রয়েছেন। এবং ভাষা একটা বড় বড় বিষয়, এবং আমরা শুনেছি ভাষায় যত বেনজল ঢোকে ভাষা তত অবক্ষয় হয়। আজকে বাংলা ভাষাকে অদ্ভুতভাবে বলাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের কাছে একটা লজ্জাজনক, যে ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ নজরুল, আমরা তাদেরকে অপমান করছি। আজকে পাড়ার মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজছে, মেট্রো স্টেশনে রবীন্দ্রসঙ্গীত শুনছি, বাস স্টপে রবীন্দ্রসঙ্গীত শুনছি। আর শুধু 21শে ফেব্রুয়ারি আসলে ভাষা দিবস পালন করছি তা তো নয়, যঠরের ভাষা প্রত্যেক দিনের ভাষা। সেখানে ভাষা সন্ত্রাস নিয়ে কাজ করা কিন্তু আমার বাড়ি থেকে শুরু, কারণ খবরের চ্যানেল চলছিল এবং সেখানে গুরুজনরা বসে বসে এমন কিছু কথা বলছিল যে আমার মেয়ের সেটা ভালো লাগেনি। বললো, মা এটা এরকম করে কেন কথা বলছে? আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি যেহেতু সংস্কৃতি নিয়ে থাকি এবং তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, আমার মনে হয় আমি থেকে আমরা হওয়ার প্রয়োজন আছে। কারণ সহজ পাঠে একটা কথা লেখা ছিল, আজ মঙ্গলবার জঙ্গল কাটার দিন। তার মানে আগাছাটা শুধু আমার বাড়ির আগাছাটাই আমি কাটবো, আমার পাশের আগাছাটা কে কাটবে আমি জানি না, এটা হলে বোধহয় হয় না। সেই আগাছাটা একদিন আমাদের বাড়িতেও আসবে, এবং আগাছাটা সবাইকে মিলে কাটা উচিত। সেই শিক্ষাগুলো এই সহজ পাঠ বর্ণ পরিচয় দিয়েছিল, এবং সেটার বোধহয় প্রয়োজন আছে। তুমি দেখবে যে এবার দেওয়াল লিখন একটা মস্ত বড় আর্ট ছিল এক সময়। সেই দেওয়াল লিখনে আশীর্বাদ লেখা, সেই দেওয়াল লিখনে প্রার্থীর নাম ভুল লেখা। আজকে একটা বাচ্চা মায়ের হাত ধরে স্কুল থেকে বেরোচ্ছে, সেখানে দেখছে যে একটা ভুল বানান লেখা। সে ভাবছে ওটাই ঠিক, কারণ বড়রাই তো লিখেছে, সেখানে তো ছোটরা দেওয়াল লিখন লিখতে যায়নি। তাহলে সে যদি পরীক্ষার খাতায় লেখে তার নাম্বার কাটা যাবে এবং মায়ের কাছে মারধর হবে বা বকা শুনবে। সে তো বলবে, না মা আমি তো দেওয়ালে ওটা দেখেছিলাম, এটা রংচঙে ভাবে লেখা। তা সেইগুলোর উপর বোধহয় একটু নজর দেওয়া উচিত, কারণ আলটিমেটলি আমাদের আগামী প্রজন্মের জন্য হিন্দুকে একটা ভালো ভাষা এবং ভালো সংস্কৃতি রেখে যাওয়া আমাদের প্রয়োজন আছে। শব্দ এখন ব্রহ্ম থেকে শব্দ দাবানল সৃষ্টি করছে। আজ আমরা বিষ বৃক্ষ পুঁতছি এবং সেই ফল যারা ছড়াচ্ছে তাদের কিন্তু খেতে হবে, এবং শুধু তারা নয়, তাদের আগামী প্রজন্মকেও খেতে হবে। আর অনেকেই বলছেন যে রাজনীতি কেন, সব জায়গায় তো হচ্ছে, ভাষা সন্ত্রাস তো সব জায়গায় ছড়াচ্ছে। আসলে রাজনীতি বাংলায় এমন ভাবে বহুদিন ধরে ছড়িয়ে, যেগুলো অন্য রাজ্যে হয় না। একসময় বলা হতো যে এক কাপ সিদ্ধার্থ শঙ্কর দেওয়া মানে খালি ভাত দেওয়া, মানে বলা হতো সিদ্ধার্থ শঙ্কর রায় মিথ্যে প্রতিশ্রুতি দেন। তা বাংলার রাজনীতি মানে বাংলার রক্তে ঢুকে গেছে। সুতরাং আমরা যদি সেখানটা থেকে শুরু করি, এবং যাদেরকে আমরা প্রত্যেক মুহূর্তে খবরের কাগজ এবং টিভির চ্যানেলে দেখি, যারা আমাদের জনপ্রতিনিধি, তাদের কাছ থেকে যদি শুরু করি, তাহলে বোধহয় এই সোশ্যাল মিডিয়া হোক, যে ফোন খুললে, টিভি খুললে, খবরের কাগজ খুললে একটাই খবর রাজনীতির।
তাহলে সেখানটা যদি একটু ঠিক হয় তাহলে বোধহয় আমাদের ছেলে মেয়েগুলো একটু ভালো জিনিস দেখে। আর কার্টুনের চ্যানেলটা ঘোরাতে ঘোরাতে একটা খবরের চ্যানেল আসতে পারে, এবং তারাই যদি অশ্রদ্ধা করে তাহলে আমরা কোথায় যাবো? রাজনীতি থেকে তো পরিষ্কার করতেই হবে এবং সেখান থেকে তুলে ধরতে হবে। শুধু তো রাজনীতি নয়, বিভিন্ন সমাজের বিভিন্ন যে সেক্টরগুলো আছে সব জায়গাতেই এই ভাষার বিষয়, যেমন সিনেমা জগৎ নিয়েও যদি আমরা কথা বলি, সেখানেও এখন এমন এমন কিছু ওয়েব সিরিজ বা সিনেমা সামনে আসছে, বড় পর্দা হোক ছোট পর্দাও, যেখানে যে ভাষাগুলো প্রয়োগ করা হচ্ছে যেটা খুবই কুরুচিকর এবং সেটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। এবং আমরা দেখতে পাই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু চলতি ভাষাতেও সেই সব শব্দ রোজকার মানে ডেলি লাইফে রোজকার জীবনেও কিন্তু সেই ভাষা প্রয়োগ করছে। তো এই যে এতটা অবনতি বিভিন্ন সেক্টরে, সেটা কি শুধুমাত্র পড়াশোনার অভাবে, নাকি কি পরিস্থিতির জন্য? কারণ আমরা যদি আজ থেকে আরও 10-15 বছর কি 20 বছর পিছিয়ে যাই, যখন আমাদের ছাত্র জীবন ছিল, ছোট ছিলাম, তখন কিন্তু এতটা ভাষা সন্ত্রাস বা ভাষার অবনতির যে পরিবেশটা এখন সৃষ্টি হয়েছে বা যে বাতাবরণটা চলছে, সেই পরিস্থিতি ছিল না। তাহলে কি মানুষের মধ্যে যে রুচি, শিক্ষা বা পড়াশোনার মানে ইচ্ছাটা কমছে বলে আজকে কি এই পরিস্থিতি? কি মনে হয়? এটা আসলে আমাদেরই দোষ, আমরাই ঠিকমতো তৈরি করতে পারছি। দেখবে যে যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, আমি বলছি যে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। আমি বাংলাদেশ দেখি, কিন্তু আমি জানি বাঙালিরা কি কি রান্না করেন, কোথায় কি আছে, তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল, তাদের সমাজ কেমন ছিল। তারা কিন্তু আমাদের রক্তে ঢুকিয়ে দিয়ে গেছে, মানে প্রাত্যহিকতায়, প্রত্যেক দিনের গল্পে। আমরা আমাদের ছেলে মেয়েকে সেভাবে তৈরি করতে পারি। তাই আজকে ইংলিশ মিডিয়ামগুলো এরকম রমরমা, এবং বাংলা মিডিয়ামে যাচ্ছে না কেন সেই কারণও কিন্তু বুঝতে হবে। বাংলা মিডিয়ামের পড়াশোনার অবনতি যে হয়েছে সেটা বোধহয় তোমরা 2-3টে দিন ভিজিট করলে বুঝে যাবে। এবং আমি যখন উত্তরবঙ্গে গিয়েছিলাম তখন দেখেছি একটা প্রাইমারি স্কুলে ঠিকমতো বেতন দেওয়া হয় না বলে সেখানে শিক্ষক শিক্ষিকা পাওয়া যায় না। তা এই যখন অবস্থা এবং বাংলাটা না জানাটা যখন অহংবোধ হয়ে যায়, তখন বোধহয় এই অবক্ষয় অবধারিত। এবং আমরা অন্যের ভাষা মানে সাদরে গ্রহণ করেছি চিরকাল। আমাদের ভাষার ব্যাকরণেই আছে যে তৎসম তথা বেশি বেশি শব্দ থেকে আমাদের ভাষা এসেছে, কিন্তু সেটা শব্দকোষে ওঠার উপযুক্ত হতে হবে, সেটা অভিধানে থাকতে হবে। একটা গুগল সার্চ করে আমরা যদি সূচনা লিখি, তাহলে একজন বাঙালি সে সূচনা লিখবে, সূচনা মানে সূচিত হওয়া, সে কিন্তু বার্তা আসবে না রেজাল্ট। তাহলে সে বুঝতেই পারবে না আসলে তারা কি বলতে চাইছে। এবং উপর মহলকে তুষ্ট করার জন্য এই ভাষাগুলো প্রয়োগ করা এবং মানুষকে দিগ্ভ্রষ্ট করে ফেলা, এইটা তো মানে আমরা একটা হাজারু ভাষায় পরিণত হয়েছে আমাদের ভাষাটা। আর বলছো যে আমাদের চলচ্চিত্র জগৎ, আমরা হীরক রাজার দেশে দেখি, আমরা সত্যজিৎ রায়ের সিনেমা দেখিনি, আমরা ঋত্বিক ঘটকের সিনেমা দেখিনি, আমরা মৃণাল সেনের সিনেমা দেখিনি। তখন কি মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল? তখন কি আমাদের ঠাকুমা দাদুরা সবাই ভীষণ শিক্ষিত ছিলেন? তখনও কিন্তু তারা ওই সিনেমাগুলো দেখেছেন এবং বুঝেছেন। এবং একটা কাপ রাখার শব্দের যে একটা মহিমা আছে, তারও যে একটা মূল্যবোধ আছে। আসলে এখন আমরা খুব বেশি শব্দের প্রয়োগ করি এবং না বুঝে প্রয়োগ করি, এবং অতিরিক্ত শব্দ প্রয়োগে শব্দ দাবানল সৃষ্টি করছে, শব্দ ব্রহ্ম হচ্ছে না, যেখান থেকে নতুন কিছু সৃষ্টি হতে পারে, উদ্ভব হতে পারে। তাই জন্য পড়াশোনাটা করার কোনো ভীষণ প্রয়োজন আছে। তুমি দেখবে আগেকার দিনের মানুষরা হয়তো পুঁথিগত বিদ্যা সেরকম ছিল না, কিন্তু তাদেরও একটা ছোটখাটো লাইব্রেরি ছিল। তখন লাইব্রেরিতে যাওয়ার একটা চল ছিল, মানুষের একটা ধৈর্য ছিল। এখন যেখানে একটা অনুষ্ঠান হোক, হল ফাঁকা, আমার কখন স্লট, আমি যাব, প্রোগ্রাম করবো, চলে আসবো। তো অন্য মানুষটা যেটা করছে সেটা হচ্ছে শোনার দরকার, শ্রবণ ক্ষমতাটা
মানুষের কমে যাচ্ছে, ডেডিকেশন কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, ওই জন্য ডিপ্রেশন নামক শব্দটা কমে যাচ্ছে। এই জন্য এত কু কু ব্যাপারটা চলে আসছে। কু থেকে শুতে ফেরার একটা প্রয়োজন আছে। ওই জন্য কেউই বোধহয় আমরা ঠিক মতো করে ভালো নেই। আমরা একটা ছোট্ট লজেন্সে কেউ খুশি না। সবারই হয়তো এখন অনেক বড় কিছু চাই, কিন্তু বড় কিছু চেয়েও পেয়েও কিন্তু আমরা খুশি না, সে অবস্থা। মানে এই এত সুন্দর এত মিষ্টি একটা শব্দ পেয়েও আমরা হেলায় হারাচ্ছি। একদম শেষ একটা প্রশ্ন করব। এই যে যারা বুদ্ধিজীবী বলে আমরা সবসময় যাদেরকে আমরা আইডেন্টিফাই করি বুদ্ধিজীবী, তো এই যে তারা তো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, যেমন সিনেমা আর্টিস্টরা তারা বিভিন্ন ধরনের গল্প নিয়ে, তারা বিভিন্ন চরিত্র নিয়ে তারা ফুটিয়ে তোলে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা কাজ করে। তাদের ক্ষেত্রেও দেখেছি যে এই যে ভাষার অবনতি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও বুদ্ধিজীবীরাও কিন্তু কোনোদিন এই ভাষাকে উন্নত করতে হবে, বা এই যে ভাষা দিনে দিনে পরিবেশ নষ্ট করছে সেই দিকেও কিন্তু তারা নজর দিয়ে প্রতিবাদ করে তো দূরের কথা, কোনোদিন সেটা নিয়ে ভেবে সমাজকে আরো সুন্দর করতে হবে বলে এগিয়ে আসতে দেখা যায় না বা দেখা যাচ্ছে না। এই বিষয়টা কেন, কি মনে হয়? তাদেরও তো একটা দায়িত্ব আছে বিশাল, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এই বুদ্ধিজীবীদের প্রতিবাদ করতে বা এগিয়ে আসতে, এখন কেন চুপ তারা? জানো তো, ভাইরাল নামক একটা শব্দ বেরিয়েছে। সবাই এখন ভাইরাল হতে চায় এবং সেটা খুব বাজেভাবে ভাইরাল হচ্ছে, সঠিক পথে নয়। মানে নেগেটিভ ভাইরালটা বেশি প্রয়োজন। তাই ওই দুদিনের ওঠা দুদিনের পড়া কটা গান এখন আমরা মনে রাখি বলতো, কটা নতুন কবিতা আমরা এখন দীর্ঘদিন ধরে মনে মনে আওড়াই বলতো। কিন্তু কবিগুরুর কবিতা এখনো আমরা সুখে দুঃখে ঘরের মধ্যে নিজে নিজেই বলতে থাকি। কেন? ডেডিকেশন। এখন আসলে আমরা সবাই খুব গ্ল্যামারটা চাই, কিন্তু আমরা থেকে যাব, আমাদের মৃত্যুর পরেও আমরা সুখ দেহে থেকে যাব, এবং অপার্থিব পাওয়ার প্রতি মানুষের এখন আর টান নেই। মানুষ সবাই এখন পার্থিব জিনিস চাওয়ার জন্য মানুষের সবকিছু রকম হয়েছে। এবং এই প্রতিবাদ করে কি হবে? এর মধ্যেই একটা ঘটনা বলি। নবান্নের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপর কাল, এবং সেটা প্রায় 16-17 দিন ধরে চলছে। যখন আমাদের ভোটের আগে ওখান দিয়ে সবাই প্রার্থীরা গিয়েছেন, হ্যাঁ, ওখান দিয়ে মন্ত্রী, আমরা, বুদ্ধিজীবীরা গিয়েছেন। কারোর অত বড় একটা ফ্লেক্স চোখে পড়েনি, স্বয়ং মুখ্যমন্ত্রী তো ওখান দিয়ে যাতায়াত করে। এবার কারোর কি ইচ্ছা হয়নি ওটা নামিয়ে দেওয়ার, এবং সেখানে যে ফোন নাম্বার ছিল সে নাম্বার কল করে আমরা পাই। এই তো অবস্থা। এবং আমি বৃষ্টির মধ্যে যাই, গিয়ে অনেককে বলি যে আপনাদের ভালো লাগছে এটা দেখতে, এই মানুষটাকে নিয়ে আমরা বাঁচি। অনেকে এই মানুষটাকে নিয়ে তার পেটের ভাত রোজগার করে। তখন বলে কি হবে দিদি এসব করে, কি দরকার, মানুষের কার কি ক্ষতি হয়ে যাবে। সামনে পুলিশের কিয়স্ক, সামনে নবান্ন দেখা যাচ্ছে, কেউ কিচ্ছু করছে না। আমরা বাঙালি হিসাবে কেউ কিচ্ছু করতে পারছি না। আমরা সত্যি এখন বাংলার বাইরে গেলে হাসির খোরাক বাঙালি হিসাবে। এবং বুদ্ধিজীবীরা বোধহয় এখন বুদ্ধিটাকে এখানে রেখে লক্ষ্মীকে এখানে বসিয়েছে, তাই বোধহয় এই অবস্থা। আগামী দিন এই যে তোমার লড়াই, যে ভাষা নিয়ে যে লড়াই, কি পরিকল্পনা, কিভাবে এগোবে? যেরকম চলছে সেরকম তো চলবেই। রাজনীতি সেক্টর থাকবে, তাতে আমাকে অনেক কথা শুনতে হলেও শুনবো। যেখানে খারাপ দেখবো সেখানে শুনবো। ফেম পাওয়ার নেশায় করছি। ফেম পাওয়ার নেশায় হলে আমি অনেকগুলো কাজ করি, অনেক রকমের কাজ করি, সেখান থেকে আমি ফেম পেতে পারি। যে কাজ করে তাকেই শুনতে হয়, আমার শুনতে অসুবিধা নেই। কিন্তু রাজনীতিটা যেরকম আমাদের রক্তে ঢুকে গেছে, রাজনীতিটাকে ঠিক করতে হবে। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, যেমন আমার ছেলেটা বা মেয়েটা একজন ভালো রাজনীতিবিদ হবে, এরকম একটা জায়গায় পৌঁছানো আছে। কিছু বিকর্ণর প্রয়োজন আছে সমাজে। আমি চাই আমার মতো আরো 5 জন আমার এই সরস্বতী ভান্ডারে আসুক, এবং তারা প্রত্যেকে এক একজন বিকর্ণ হয়ে উঠুক। আর ছোট থেকে একদম রুট লেভেল থেকে শেখাবো কোনটা ঠিক কোনটা ভুল। একটু একটু করে, মানে একটা রেনেসাঁ আসার আগে তো যুদ্ধ চলে,
সে যুদ্ধ পর্বটা চলছে, এখন আমাকে হয়তো বেশি সামলাতে হচ্ছে, বেশি কথা শুনতে হচ্ছে। পরবর্তীকালে দেখবো এরকম অনেক বিবরণ চলে এসেছে। কিছুদিন আগে দক্ষিণেশ্বরে গিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম সংস্কার বর্ণ পরিচয়। সেখানে একজন টিচার বলছেন যে জানেন, দন্তান্নর পরে আর আমার স্টুডেন্টরা বলতে পারে না। আমি বললাম, দাদা এই দুটো বই দিয়ে বলবেন যে প্লিজ পরের দিনকে অঙ্ক শেখার সঙ্গে সঙ্গে পুরোটাই শিখে আসতে। তাই এরকম আরো মানুষ আসবেন নিশ্চিত। আমার মানে কোনো ভালো কাজ করতে গেলে বাধা যেমন আসে, ঠিক সেটা হয়ে যায়, ভালো কাজ হতে থাকে। ভালোটা বেশি বলেই এখন পৃথিবীটা টিকে আছে। মানে লক্ষ্য থাকলে সফলতা আসে, একদমই লক্ষ্য থাকলে সফলতা আসবে। অসংখ্য ধন্যবাদ ঝর্ণা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।